এবার জামাতের আমির শেখ হাসিনার সঙ্গে হাত মেলালেন, শুনে কঠিনভাবে রেগে গেছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই আয়োজনে। তাদের সাথে আমাদের চোখ থেকে পানি ঝরে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ শেখ হাসিনাকে তিনি একটা প্রস্তাব দিয়েছেন, তার আওয়ামী লীগকে যেই দাওয়াত দিছে বা প্রস্তাব দিছে, এই প্রস্তাব ভাইনা আওয়ামী লীগের নেতাকর্মীরা কি জামাতের উপর বিশ্বাস রাখবে নাকি রাখবে না? তো কি সেই প্রস্তাব? সমন্বয়কদের যে দাবি, গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঘোষণাপত্র তারা দিতে চাচ্ছে, সেই ঘোষণাপত্রকে কেন্দ্র করে সরকারের অন্যতম উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ আলম নতুন এক কৌশলের আশ্রয় নিয়েছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার জামাতের আমির শেখ হাসিনার সঙ্গে হাত মিলাতে চলেছেন, শেখ হাসিনার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চলেছেন জামাতের আমির শফিকুল ইসলাম। তিনি এমনই ঘোষণা দিয়েছেন। দর্শক মণ্ডলী, এই কথা শোনার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন, জামাতের আমিরের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন। দর্শক মণ্ডলী, কি এমন অফার দিল শেখ হাসিনাকে? শেখ হাসিনার সঙ্গে কেন হাত মিলাতে যাচ্ছেন জামাতের আমির? জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা লাগবে। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, এই মুহূর্তে জামাতের পারফরমেন্সটা যদি আমরা দেখি, ওয়ান ম্যান আর্মি হিসাবেই কিন্তু শোটা চলছে। বিএনপির যেমন কয়েকটি স্তরের নেতাকর্মী আছেন, মানে বড় বড় নেতারা আছেন যারা লোকাল এরিয়াতে খুবই জনপ্রিয়, বা তারা যখন এই যে মুক্তি পাচ্ছেন, আপনি দেখেন লুৎফুজ্জামান বাবর, পুরা নেত্রকোনা জুড়ে একটা অস্থির অবস্থা। তারপর অনেক নেতারা মুক্তি পাচ্ছেন লোকালি, তাদের এলাকা থেকে হাজার হাজার মানুষ আসছেন, এলাকায় মিষ্টি বিতরণ চলছে। তবে জামাতের ক্ষেত্রে আমরা একটু বিপরীত দেখছি। জামাতের আমির এককভাবে তিনি পুরোটা দলকে লিড করা এমনকি জনপ্রিয়তার জায়গাটাকে আরেকটু সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। তবে এই ভদ্রলোক যথেষ্ট হাস্যরসও জানেন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ শেখ হাসিনাকে তিনি একটা প্রস্তাব দিয়েছেন, তা আমার মনে হয় সজ্ঞানে জীবন থাকতে বলে প্রয়োজনে ভারত মরে যায়, দেশে বডি আসুক না আসুক, কিন্তু জামাত আমিরের এই দাওয়াত বা এই প্রস্তাব কখনই আওয়ামী লীগ গ্রহণ করবে না। তবে আমার মনে হয় জামাত কথা রাখবে। তো আপনাদের কি মনে হয়? আওয়ামী লীগ কর্তৃক জামাতের যে ঊর্ধ্বতন নেতারা বিভিন্ন কারণে যুদ্ধাপরাধী থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে যারা ফাঁসির শিকার হয়েছে, দলের রাজনীতি হারিয়েছে, মানে নানানভাবে যারা নির্যাতিত হয়েছে, তো সেই দলটার প্রধান তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আর আওয়ামী লীগকে যেই দাওয়াত দিছে বা প্রস্তাব দিছে, এই প্রস্তাব ভাইনা আওয়ামী লীগের নেতাকর্মীরা কি জামাতের উপর বিশ্বাস রাখবে নাকি রাখবে না? তো কি সেই প্রস্তাব যেটা নিয়ে মিডিয়াতে হাস্যরস হচ্ছে? গতকালকে আপনার চুয়াডাঙ্গা জেলার জামাতের একটা কর্মী সম্মেলন ছিল, তো সেখানে প্রধান অতিথি হিসাবে ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য দিচ্ছিলেন। তো বক্তব্যের এক পর্যায়ে তিনি আওয়ামী লীগের নেতাকর্মী সহ শেখ হাসিনার উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন যে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মী এবং শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলছেন, দেশ এবং মাটির প্রতি অনেক তো টান আপনাদের, তো যদি টান থাকে তাহলে একা পালিয়ে থাকবেন না। একা থাকা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো একা থেকে দুঃখে না থাইকা দেশে ফিরে আসুন, আপনাদের জন্য কাশিমপুর কারাগারে ভালো ব্যবস্থা করে দিব। তো জামাতের নেতাকর্মীরা কাশিমপুর কারাগারে কেমন ছিল সেটারও তিনি বেশ কয়েকটা বক্তব্য দেওয়ার এক পর্যায়ে বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী যারাই আছে, মানে ভারতে পলায়না থেকে বাংলাদেশে চলে আসলে কারাগারের মধ্যে তাদের থাকার যে মান এটা অনেক ভালো করবে। আসলে বাংলাদেশের কারাগারগুলোতে আমরা ইন্টারন্যাশনাল কারাগারের সাথে তুলনা করলে থাকার মান, খাওয়ার মান, জীবনযাত্রার মান বিভিন্ন সময় আমরা বিভিন্ন ডকুমেন্টারি অথবা বিভিন্ন জায়গায় দেখি যথেষ্ট কিন্তু মানবিক একটা পর্যায়ে। যারা জেলে গেছেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন। তো তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য তিনি বলছেন পদপদবি না পেয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে। এখানে হালকা বিএনপিরও কিন্তু একটু মানে ইশারা ইঙ্গিতে একটা খোঁচা দিয়ে দিছে। নিরীহ মানুষ হত্যার শিকার হচ্ছে, দেশের মানুষ এসব দেখতে দেখতে ক্লান্ত এবং বিরক্ত অনেক হয়েছে, এগুলা বাদ দেন। সন্তানদের রক্তের উপর দিয়ে চাঁদাবাজি, দখল, ঘুষ, মামলা বাণিজ্য এগুলো চলবে না। আমাদের সন্তানরা দুর্নীতিমুক্ত একটি বৈষম্যহীন বাংলাদেশ চায়। তো যাই হোক, আরো বিভিন্ন বক্তব্য তিনি দিয়েছেন। তো বক্তব্যের শেষ পর্যন্ত তিনি আবারও বলছেন যে সত্যি সত্যি কাশিমপুর চলে আসেন, ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। এখন আদৌ ধরেন আগামী দিনে যদি জামাত ক্ষমতায় যায়, আওয়ামী লীগের নেতারা বা কর্মীরা বা ধরেন যারা এখন পলাতক আছে ঊর্ধ্বতন লেভেলের নেতাকর্মী, তারা দেশে আসলো, জামাত আমিরের কথায় আহ্বানে সাড়া দিয়া আইসা তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করলো অথবা কারাবরণ করলো, তো কাশিমপুর কারাগারে কি তাদের জন্য ভালো মোরগ পোলাও বিরিয়ানি অথবা থাকার জন্য একটু ভালো মানের বিছানা, হ্যাঁ একটু টয়লেটগত সুবিধা এগুলো কি আসলে দিবে? কি মনে হয় আপনার? নাকি
পুরানা যে ঝালগুলো আছে এগুলা কড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি কইরা হিসাব করে নিবে। এটা আসলে বড়ই রহস্যজনক একটা অবস্থান। কেউ কেউ বলছেন যে না ভাই, উনি আমির হিসেবে যা বলছেন তাই করবেন, তো এটা তার ওনার দায়িত্ব না, এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা কারা কর্তৃপক্ষের এটা বিধি আওতার মধ্যে চলে যায়। তো সেই কারণেই প্রথমে বলছি আওয়ামী লীগের নেতাকর্মীরা হাহারি এক দিছে, জীবনেও মানে এরকম প্রস্তাব গ্রহণ করবে না। পরিস্থিতি ভিন্ন হলে আবার অন্য কিছু ঘটতে পারে। তো যাই হোক, ভালো থাকুন। সমন্বয়কদের যে দাবি, গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঘোষণাপত্র তারা দিতে চাচ্ছে, সেই ঘোষণাপত্রকে কেন্দ্র করে সরকারের অন্যতম উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ আলম নতুন এক কূটকৌশলের আশ্রয় নিয়েছেন। আমাদের এগুলো বুঝতে অসুবিধা হয় না। কূটকৌশলটি কি? মানে জুলাই ঘোষণাপত্র নিয়ে চিঠির মাধ্যমে অভিমত নেওয়া হচ্ছে এবং এই অভিমতগুলো পর্যালোচনা করে সংশোধিত এবং সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে, এমনটাই জানানো হয়েছে। কোত্থেকে জানানো হয়েছে? সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা চিঠি দেওয়া হয়েছে গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে, এবং সেখান থেকেই এই কথাগুলো জানা যাচ্ছে। কি বলা হয়েছে এই চিঠিতে? এখানে বলা হচ্ছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার অর্থাৎ গত 16 জানুয়ারি সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। আপনাদের সুচিন্তিত অভিমত চিঠি মারফত পাঠাতে পারেন। কোথায় পাঠাবেন? অ্যাড্রেস হচ্ছে মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয়, এই ঠিকানায়। এবং আগামী 23 জানুয়ারি পর্যন্ত এ ধরনের মতামত নিয়ে সেটি পর্যালোচনা করা হবে। এবং এখানে বলা হচ্ছে যে এগুলো পর্যালোচনা করে সংশোধিত এবং সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতি বিলম্বে ঘোষিত হবে। আমাদের শব্দগুলো একটু খেয়াল করা দরকার যে সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে অনতিবিলম্বে এটি ঘোষিত হবে। ভালো কথা। প্রশ্ন হচ্ছে প্রথমেই, গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল সহ অংশীজন বলতে কি বোঝানো হচ্ছে? রাজনৈতিক দলগুলো তো আমরা বুঝতে পারছি, শেখ হাসিনা সরকারের বিরোধী যারা ছিলেন বা বিরোধী দলীয় অবস্থায় যারা ছিলেন তারা সবাই কম বেশি এই অভ্যুত্থানে অংশ নিয়েছে। আর অংশীজন বলতে কি বোঝায়? সাধারণ মানুষ যে অংশ নিয়েছে তাদের ভয়েসগুলো কিভাবে রেইজ করা হবে? এবং যদি আরও একটু খোলাসা করে বলি, রাজনৈতিক দলের বাইরে নিশ্চয়ই বিভিন্ন ধরনের সংগঠন, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ধরনের সংগঠন এতে অংশ নিয়েছিল। তো তারা যেসব মতামত বা অভিমত প্রকাশ করবে, অভিমত প্রকাশ করে চিঠি দিবে, একই সঙ্গে ব্যক্তি পর্যায় থেকে যে চিঠিগুলো দেওয়া হবে তাদের নিজ নিজ ধারণা প্রসূত যে ব্যাখ্যাগুলো বা অভিমতগুলো, সেগুলোর সবই কি প্রকাশ করা হবে? সেগুলোর সবই কি বিবেচনায় নেওয়া হবে? সেগুলোর সবই কি রাজনৈতিক দলগুলোর নেতাদের সামনে অথবা সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হবে? চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এটি হবে না। যেহেতু এই ঘোষণাপত্রটি চাইছে শুধুমাত্র এই আন্দোলনের নেতৃত্বের দাবিদার, এই আন্দোলনে তো আরো অনেক নেতা ছিল, ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র দল, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ধরনের সংগঠন, ছাত্র সংগঠনের নেতা ছিল, তাদেরকে তো বাইপাস করা হচ্ছে, তাদেরকে একেবারে সাইড করা হচ্ছে, কর্নার করা হচ্ছে। এখন যা হোক, নেতৃত্ব দাবিদার কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটিতে যারা রয়েছেন তারা। তো খুব স্বাভাবিকভাবেই তারা যত বেশি পারে এর পক্ষে, ঘোষণাপত্রের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করবে, নানান ধরনের যুক্তি তুলে ধরার চেষ্টা করবে। সেগুলো আরও বেশি বেশি মানুষের মাধ্যমে, কথিত সংগঠনের মাধ্যমে তারা এই ঠিকানায় চিঠি পাঠাবে। আর যারা এর বিপক্ষে তারা তো আর অতটা আগ্রহ সহকারে দিবে না। আচ্ছা, দিল, ধরে নিলাম সমান আগ্রহ সহকারে দিচ্ছে, সেইগুলো কতটা স্বচ্ছতার সঙ্গে, কতটা সততার সঙ্গে আমাদের সামনে প্রকাশ করা হবে? আমি বলছিলাম যে নিশ্চিতভাবে বলা যায় যে এগুলো করা হবে না। কেন করা হবে না? তাদের বিশ্বাসযোগ্যতা তারা এরই মধ্যে নিজেরাই ধ্বংস করেছে। তাদের প্রতি মানুষের, সাধারণ মানুষের আস্থা নেই, রাজনৈতিক দলগুলোরও আস্থা নেই। রাজনৈতিক দলগুলোর যদি আস্থা থাকতো, যে 16 জানুয়ারি বা বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে, সেটা যদি সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে তো সিপিবি
বাসদ 12 দলীয় জোটে অন্তর্ভুক্ত যে দলগুলো তারা যায়নি। এটা সর্বদলীয় বৈঠক হয় কিভাবে? কেন সর্বদলীয় বৈঠক হয় না সেই ব্যাখ্যাও আমি দিয়েছি। এবং বিএনপি তো এই বৈঠকে যেতে চায়নি। ওই দিন বেলা 2টা 2:30 পর্যন্ত বিএনপি সিদ্ধান্তহীনতায় তারা ছিল নেতারা, যে কাউকে পাঠানো হবে কিনা। প্রাথমিক অবস্থায় তারা বলছেন যে না, কাউকে পাঠানো হবে না। যে প্রক্রিয়ায় দাওয়াত দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, মানে আগের দিন রাত 10টা থেকে শুরু করে পরের দিন দুপুর, মানে যেদিন বৈঠক সেদিন দুপুর পর্যন্ত হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয়েছে, এই হচ্ছে ভদ্রতা। আমন্ত্রণ জানানো হয়েছে, একেবারে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ঘোষণাপত্রে যে লেখাগুলো আসার কথা ছিল, যেভাবে আসার কথা ছিল 16 বছরের আন্দোলন সংগ্রামের নানান পর্যায়ের কথা, সেভাবে আসেনি। এবং সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে, এই ঘোষণাপত্র বা সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলা হচ্ছে। নানান যৌক্তিকতার জায়গা থেকে বিএনপি যেতে চায়নি, শুধুমাত্র যাতে কেউ ব্লেম দিতে না পারে যে বিএনপি অসহযোগিতা করছে, বিএনপি এই বৈঠকে আসেনি, সেই জায়গা থেকে বিএনপি বৈঠকে গিয়েছিল। আর কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাসদ, তারা তো এটি প্রত্যাখ্যান করেছে, ঘোষণা দিয়ে গণমাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমরা যাচ্ছি না। সেই জায়গা থেকে মানুষের যথেষ্ট আস্থাহীনতা তৈরি হয়েছে এই সরকারের প্রতি বটেই এই ঘোষণাপত্র নিয়ে, বিশেষ করে মাহফুজ আলমের যে অ্যাক্টিভিটিস। এবং মাহফুজ আলমকে তো আমি এর আগে জানিয়েছি যে তিনি তোপের মুখে পড়েছিলেন যে ওই ঘোষণাপত্রের যে খসড়া উপস্থাপন করা হয়েছে বা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে দেওয়া হয়েছে, সেটি কারা দিয়েছে, কারা লিখেছে, কাদের বুদ্ধিমত্তা দিয়ে এই শব্দগুলো সংযোজন করা হয়েছে ঘোষণাপত্রের। যাই হোক, তাহলে বিকল্প কি ছিল? আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে তাহলে কি করবে অংশীজনদের মতামত নেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, সর্বজন রাজ্য যদি কোনো ঘোষণাপত্র তৈরি হতেই হয়, তাহলে অভিমত নেওয়ারও স্বচ্ছ নানান ধরনের পন্থা আছে। অনলাইনে দিত একটা অ্যাড্রেস দিয়ে, অনলাইনেও ম্যানিপুলেট করা যায় মতামতগুলো, কে কী মতামত দিচ্ছে সেগুলো ডিলিট করে ফেলে দেওয়া যায়। কিন্তু ভোটটা তো দেখা যেত যে কত শতাংশ মানুষ এই ঘোষণাপত্রের পক্ষে আছে, কত শতাংশ মানুষ পক্ষে নেই। অথবা সব বাদ দিলাম, আমি এক্ষেত্রে অংশীজনদের তেমন একটা প্রাধান্য দিতে চাচ্ছি না, তর্কে খাতিরে দিতে চাচ্ছি না। যে রাজনৈতিক দলগুলো আছে, বৃহৎ যে রাজনৈতিক দলগুলো, তাদের মতামতগুলো তুলে ধরলেই তো হলো তারা কি বলতে চাইছে। এখানে তো আর এত নাটকের প্রয়োজন নেই যে আমরা সবার মতামত নিচ্ছি। গণভোটের তো আর আয়োজন করা হচ্ছে না, তো সেইগুলো না করে এখন আবার এইগুলো পর্যালোচনার জন্য চিঠি আহ্বান করা হচ্ছে, উন্মুক্তভাবে অভিমত মতামত এগুলো আহ্বান করানো হচ্ছে। এগুলো স্রেফ ভণ্ডামি, ভাওতাবাজি। এগুলো অনেক দেখে এসেছি গত 6 মাসে বা 5.5 মাসে, আরও দেখবো আমরা জানি, তবে এগুলোর কোনো ভিত্তি নেই। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। জামাতের আমির আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি অফার দিয়েছে। দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন নাইম ভাইয়ের মুখ থেকে বিস্তারিত প্রতিবেদনে। সম্মানিত দর্শক মন্ডলী, জামাতের আমির শফিকুল ইসলাম তিনি আওয়ামী লীগকে একটা কঠিন অফার দিয়েছেন, তাদের সঙ্গে হাত মিলাতে চাচ্ছেন, তার শেখ হাসিনাকে দেশে আসার আহ্বান জানাচ্ছেন, তাদের জন্য সুব্যবস্থা আছে। কোথায় জানেন? আপনারা শুনতেই পারলেন। যাই দর্শক মন্ডলী, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, আপনারা বিস্তারিত শুনতে পারলেন, বুঝতে পারলেন। আপনারা যদি কিছু বলতে চান এই সম্পর্কে, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।